ক্ষমতায় বিএনপি। বহু বছর পর, বহু সংগ্রাম, মামলা, কারাবাস, আন্দোলন আর রাজনীতিতে টিকে থাকার দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ক্ষমতার কেন্দ্রে ফিরে এসেছে দলটি। রাস্তায় উচ্ছ্বাস, পতাকা, স্লোগান। অনেকের কাছে এটা শুধু পালাবদল নয়, এটা প্রত্যাবর্তন। কেউ বলছে এটা জনগণের রায়, কেউ বলছে এটা একটা যুগের অবসান। কিন্তু এই পরিবর্তনটা আসলে কতটা গভীর? কারণ বাংলাদেশের সরকার বদলানো নতুন কিছু নয়। আমরা দেখেছি ক্ষমতার পালাবদল, দেখেছি বিজয় মিছিল, দেখেছি নতুন সূচনার প্রতিশ্রুতি, কিন্তু খুব কমই দেখেছি রাষ্ট্রযন্ত্রের ভেতরের কাঠামো সত্যিকারের বদলাতে। আজ যারা উৎসব করছে তাদের প্রত্যাশা বিশাল। মূল্যস্ফীতি কমবে, ডলারের চাপ কমবে, চাকরি বাড়বে, প্রশাসন নিরপেক্ষ হবে। উৎসবের আলোয় এই প্রত্যাশাগুলো খুব স্পষ্ট দেখা যায় না, কিন্তু ক্ষমতা সবসময় শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। বিএনপি জিতেছে, কিন্তু এই জয়টা কি কেবল একটা দলের জয়, নাকি এটা ছিল জমে থাকা অস্বস্তির বিস্ফোরণ? গত কয়েক বছরে সাধারণ মানুষের ভেতরে একটা অনুভূতি ধীরে ধীরে জমছিল। বাজারে গেলে হিসাব মিলত না, আয় আর ব্যয়ের ব্যবধান বাড়ছিল, মধ্যবিত্তের সঞ্চয় গছিল, তরুণরা ডিগ্রি হাতে বসে থাকছিল, ব্যবসায়ীরা ডলারের অনিশ্চয়তায় দিশেহারা। রাজনীতির ভাষায় এগুলো সংখ্যা, মানুষের জীবনে এগুলো ছিল প্রতিদিনের চাপ। রান্নাঘর থেকে বাসা ভাড়া, বাসা থেকে চাকরির ইন্টারভিউ, স্বপ্ন থেকে বাস্তবতার দূরত্ব। তার সঙ্গে যুক্ত হয়েছিল দীর্ঘ একদলীয় প্রভাবের ক্লান্তি। একই মুখ, একই কাঠামো, একই ক্ষমতার ভারসাম্যহীনতা। এগুলো নিয়ে অনেকেই চিৎকার করেনি, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়েছিল। আর নীরব ভোট অনেক সময় সবচেয়ে জোরালো বার্তা দেয়। এই নির্বাচনে কেউ বিএনপিকে ভোট দিয়েছে সমর্থন থেকে, কিন্তু আরও অনেকেই ভোট দিয়েছে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। এটা শুধু বিএনপি বনাম আওয়ামী লীগের লড়াই ছিল না, এর মধ্যে ছিল ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা, রাজনৈতিক একঘেয়েমি ভাঙার চেষ্টা, আর এক ধরনের রিসেট চাওয়া। বিশেষ করে তরুণদের ভেতরে একটা মনস্তত্ত্ব কাজ করেছে। তারা এমন রাষ্ট্র চায় যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বিতর্ক থাকবে, বিকল্প থাকবে। কিন্তু ইতিহাস বলে, অনুভূতির ওপর দাঁড়ানো জয় খুব শক্তিশালী হলেও খুব ভঙ্গুরও হতে পারে। কারণ অনুভূতি দ্রুত বদলে যায়, প্রত্যাশা দ্রুত বেড়ে যায়। এবার যারা ভোট দিয়েছে তারা শুধু স্লোগান শুনতে চায় না, তারা ফল দেখতে চায়। বিএনপি আজ ক্ষমতায়, কিন্তু এই জয়ের ভেতরে আছে এক অদৃশ্য চাপ। কারণ মানুষ শুধু সরকার বদলায়নি, মানুষ নিজের জীবনের বাস্তবতা বদলাতে চেয়েছে। আর বাস্তবতা বদলানো নির্বাচন জেতার চেয়ে অনেক কঠিন। ক্ষমতায় আসার আগে প্রতিটি দলই স্বপ্ন দেখায়, কিন্তু এবার প্রতিশ্রুতির মাত্রা ছিল অন্যরকম। কারণ মানুষ আগের মতো সময় দেবে বলে মনে হচ্ছে না। বিএনপি বলেছে অর্থনীতি স্থিতিশীল করা হবে, ডলার সংকট কমানো হবে, বিনিয়োগের পরিবেশ তৈরি হবে, চাকরির সুযোগ বাড়বে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, প্রশাসনকে নিরপেক্ষ করা, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ইঙ্গিত এসেছে। আন্তর্জাতিক সম্পর্কেও কথা হয়েছে ভারসাম্যের, একদিকে ঝুঁকে নয়, বরং কৌশলগত ভারসাম্য রক্ষা করে এগোনোর বার্তা। এই কথাগুলো শুনতে শক্তিশালী, বিশেষ করে যখন মানুষ পরিবর্তনের অপেক্ষায় থাকে। কিন্তু রাজনীতির ইতিহাস বলে, ক্ষমতায় যাওয়ার পথ আর ক্ষমতায় থাকার পথ এক নয়। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া যায়, ক্ষমতায় এসে বাস্তবতার সঙ্গে লড়তে হয়। অর্থনীতি শুধু রাজনৈতিক ইচ্ছার ওপর চলে না, বাজারে আস্থা লাগে, বিনিয়োগকারীর বিশ্বাস লাগে, আন্তর্জাতিক ভারসাম্য লাগে। এখানেই চাপ শুরু হয়, কারণ এখন বিএনপি আর কেবল বিরোধী দল নয়, এখন তারা রাষ্ট্রের দায়িত্বে। তাদের প্রতিটি সিদ্ধান্ত বাজারে প্রতিফলিত হবে, প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে মাপা হবে, প্রতিটি নীতির প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। আর এখানেই বড় প্রশ্ন, বিএনপি কি শুধু একটা ম্যান্ডেট পেয়েছে, নাকি পেয়েছে এমন এক দায়িত্ব যার ভার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি? কারণ প্রতিশ্রুতির পাহাড় যত উঁচু হয়, পড়ে যাওয়ার ঝুঁকিও তত বড় হয়। এখন মানুষ অপেক্ষা করছে ফলাফলের। উৎসব দীর্ঘস্থায়ী হয় না, বাস্তবতা খুব দ্রুত দরজায় কড়া নাড়ে। আর বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় রাজনীতি সত্যিই কঠিন হয়ে যায়। একটি নির্বাচন রাতারাতি সরকার বদলাতে পারে, কিন্তু রাষ্ট্রের ভেতরের কাঠামো বদলাতে পারে না। বিএনপি ক্ষমতায় এসে শুধু মন্ত্রণালয় পায়নি, উত্তরাধিকার হিসেবে পেয়েছে একটি সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা।
15 বছর ধরে গড়ে ওঠা আমলাতন্ত্র, একটি নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করার পদ্ধতি, নীতি নির্ধারণের ভেতরের চক্র। রাষ্ট্রযন্ত্রের এই অংশগুলো নির্বাচন দিয়ে তৈরি হয় না, এগুলো তৈরি হয় সময় দিয়ে, অভ্যাস দিয়ে, নির্ভরতা দিয়ে, কখনো কখনো আনুগত্য দিয়েও। এখানেই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু হয়, কারণ যে কোনো নতুন সরকার দুই ধরনের চাপের মুখে পড়ে, বাইরের চাপ আর ভেতরের চাপ। বাইরে আছে অর্থনীতি, বিদেশি ঋণ, মুদ্রার চাপ, আন্তর্জাতিক বাজারের সংকেত, আন্তর্জাতিক সংস্থার শর্ত। ভেতরে আছে প্রশাসনিক বাস্তবতা, নীতির বাস্তবায়ন, ফাইলের গতি, ক্ষমতার অদৃশ্য ভারসাম্য। প্রশ্নটা সরল, দল কি দ্রুতই সিস্টেমের ওপর নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে, নাকি সিস্টেমই ধীরে ধীরে দলটিকে নিজের নিয়মে চালাবে? রাজনীতির অদ্ভুত নিয়ম হল, ক্ষমতায় গেলে সবাই পরিবর্তন করতে চায়, কিন্তু ক্ষমতার কাঠামো নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে। এই কাঠামো ভাঙতে গেলে সময় লাগে, সংঘাত লাগে, ঝুঁকিও লাগে। এখানেই জনতার প্রত্যাশা আর প্রশাসনিক বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি হয়। মানুষ ফল চায় দ্রুত, রাষ্ট্রযন্ত্র চলে ধীরে। তাই যদি এই ধীরগতির সঙ্গে জনতার প্রত্যাশার সংঘর্ষ হয়, হতাশা খুব দ্রুত জন্ম নিতে পারে। তাই প্রশ্ন আবার ফিরে আসে, বিএনপি কি শুধু সরকার চালাবে, নাকি প্রতিষ্ঠিত সিস্টেমের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে নামবে? কারণ 15 বছরের কাঠামো এক নির্বাচনের ফলাফলে ভেঙে পড়ে না। বাংলাদেশের রাজনীতিতে কিছু বিষয় আছে যেগুলো সরাসরি বলা হয় না, কিন্তু সবাই বোঝে। জামায়াত সেই ধরনের একটি বিষয়। এই নির্বাচনের পর রাজনৈতিক মানচিত্রে তাদের দৃশ্যমানতা বেড়েছে। রাস্তার মিছিল থেকে সামাজিক আলোচনায় নতুন করে ফিরে এসেছে জামায়াত প্রশ্ন। এটা নতুন নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ও জামায়াতের জোট ছিল, আবার বিচ্ছিন্নতাও ছিল। সময়, প্রেক্ষাপট, কৌশল সব মিলিয়ে সম্পর্কের ধরন বদলেছে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ আন্তর্জাতিক নজর এখন আরও সংবেদনশীল। ধর্মভিত্তিক রাজনীতি, মানবাধিকার, দুইটিক ভারসাম্য সবই এখন বৈশ্বিক আলোচনার অংশ। বাংলাদেশের অর্থনীতি বিদেশি বাজারের ওপর নির্ভরশীল। রপ্তানি, ঋণ, দূতনীতি সব কিছুই আন্তর্জাতিক ইমেজের সঙ্গে জড়িত। এখানেই তৈরি হয় সূক্ষ্ম ভারসাম্যের প্রশ্ন। বিএনপি কি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, নাকি জোট রাজনীতির বাস্তবতা নীতিকে প্রভাব ফেলবে? আরও একটি স্তর আছে, তরুণ ভোটারদের মনস্তত্ত্ব। অনেক তরুণ পরিবর্তনের পক্ষে ছিল। তারা স্বচ্ছতা, প্রতিযোগিতা, মুক্ত আলোচনা চায়, পুরনো মেরুকরণে ফিরতে চায় না। তাই এটি কেবল রাজনৈতিক প্রশ্ন নয়, সামাজিক প্রশ্ন। জামায়াতের ভূমিকা নীতি নির্ধারণে কতটা থাকবে প্রান্তিক প্রভাব হিসেবে, এটাই বড় কৌশলগত সমীকরণ। একদিকে ঐতিহাসিক সম্পর্ক, অন্যদিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার চাপ। এই ভারসাম্য ভুল হলে সমালোচনা দ্রুত তীব্র হতে পারে। ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় পরীক্ষা শুধু বিরোধীদের মোকাবিলা নয়, জোট ও সহযোগীদের সঙ্গে দূরত্ব ও ঘনিষ্ঠতার সীমা ঠিক করা। আর সেই সীমা ঠিক করার সিদ্ধান্তই পরবর্তী রাজনৈতিক দিক নির্ধারণ করতে পারে। জামায়াত প্রশ্ন তাই শুধু একটি দলের প্রশ্ন নয়, এটা ক্ষমতার দিক নির্দেশনার প্রশ্ন। আর এর উত্তর সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে। বিরোধী দলে থাকা আর ক্ষমতায় থাকা দুটো আলাদা বাস্তবতা। বিরোধী দলে থাকলে সমালোচনা করা যায়, প্রশ্ন তোলা যায়, দাবি তোলা যায়, ভুল ধরিয়ে দেওয়া যায়। কিন্তু ক্ষমতায় গেলে প্রশ্নের উত্তর দিতে হয়। বিএনপি দীর্ঘ সময় বিরোধী রাজনীতির ভিতর দিয়ে এসেছে। সংগ্রাম, মামলা, চাপ, নিষেধাজ্ঞা, এই বর্ণনা তাদের রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে গেছে। কিন্তু এখন সেই পরিচয় বদলেছে। এখন তারা সরকার। আর সরকার মানে শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, সিদ্ধান্তের দায়ও নেওয়া। এখানেই শুরু হয় অভ্যন্তরীণ চাপ। প্রথম চাপ নেতৃত্বের ভেতর থেকে। পুরনো অভিজ্ঞ রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি একরকম, নতুন প্রজন্মের ভাবনা অন্যরকম। দল যখন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকে, তখন প্রত্যাশা জমে যায়। মন্ত্রিত্বের আশা, প্রভাবের আশা, সুযোগের আশা। ক্ষমতায় এসে সেগুলো বাস্তব হয়ে দাঁড়ায়। সবাইকে সন্তুষ্ট রাখা যায় না, সবাইকে ক্ষমতার অংশ দেওয়া যায় না। আর এখানেই জন্ম নিতে পারে সূক্ষ্ম অসন্তোষ। দ্বিতীয় চাপ আসে সমর্থকদের কাছ থেকে। যারা রাস্তায় ছিল, যারা সংগ্রাম করেছে, তারা দ্রুত ফল চায়, দৃশ্যমান পরিবর্তন চায়। কিন্তু রাষ্ট্র পরিচালনা ধৈর্যের খেলা। প্রত্যাশা সম্মান না হলে হতাশা ভেতর থেকেই জন্ম নিতে পারে। আর আছে আরেকটি সংবেদনশীল প্রশ্ন, রাজনৈতিক প্রতিশোধের আশঙ্কা। বাংলাদেশে ক্ষমতা বদলানো মানেই অনেকেই ভয় করে হিসাব নিকাশ শুরু হবে।
বিএনপির জন্য এটি বড় পরীক্ষা। তারা কি প্রতিদ্বন্দ্বিতাকে রাজনৈতিক রাখবে, নাকি প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া রাজনৈতিক বিতর্কে পরিণত হবে? কারণ একটি সরকারকে শক্তিশালী করে তার প্রতিশোধ নয়, তার সহনশীলতা। এখন বিএনপি শুধু একটি দল নয়, তারা রাষ্ট্রের মুখ। দল পরিচালনা মানে আনুগত্য রক্ষা করা, দেশ পরিচালনা মানে ভারসাম্য রক্ষা করা। এই দুয়ের পার্থক্য বোঝাই আসল পরীক্ষা। বিরোধী দলে থাকা সহজ ছিল, ক্ষমতায় থাকা এখন শুরু হলো আসল চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতি কখনো কখনো সামনে এগোয় না, ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়ায়। ইতিহাসে তাকালে একটি প্যাটার্ন দেখা যায়। এক দল ক্ষমতায় আসে, উচ্চ প্রত্যাশা তৈরি হয়, পরিবর্তনের প্রতিশ্রুতি আসে, সময় যায়, বাস্তবতা সামনে আসে, হতাশা জন্ম নেয়, তারপর আবার ক্ষমতা বদলায়। বিএনপি থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে বিএনপি, আবার আওয়ামী লীগ। প্রতিবারই বলা হয়েছে এবার আলাদা, এবার সত্যিকারের পরিবর্তন, এবার নতুন শুরু। কিন্তু কয়েক বছরের মধ্যে একই প্রশ্ন ফিরে এসেছে, কাঠামো কি বদলেছে? এই চক্র শুধু দলের নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির। ক্ষমতায় গেলে বিরোধীদের জন্য জায়গা সংকুচিত হয়, প্রশাসন রাজনৈতিক হয়ে পড়ে, মিডিয়া মেরুকৃত হয়, অর্থনীতি রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে যায়। তারপর মানুষ ক্লান্ত হয়, আরেকটি বিকল্প খোঁজে। চক্র ভাঙতে হলে শুধু সরকার বদলালে হবে না, বদলাতে হবে আচরণ, বদলাতে হবে ক্ষমতা ব্যবহারের ধরন, বদলাতে হবে রাজনৈতিক সহনশীলতার মান। প্রশ্নটা এখন এখানেই, এই নির্বাচন কি কেবল একটি পালাবদল, নাকি রাজনৈতিক সংস্কৃতির একটি মোড়? কারণ একই প্যাটার্ন চললে 5 বছর পর আবারও একই আলোচনা হবে, শুধু নাম বদলাবে, প্রশ্ন বদলাবে না। বাংলাদেশ কি এবার চক্র ভাঙতে পারবে, নাকি ইতিহাস আবারও নিজের পুনরাবৃত্তি করবে? ক্ষমতায় বিএনপি, এটা একটি ঘটনা, কিন্তু চক্র ভাঙা এটা একটি প্রক্রিয়া, আর প্রক্রিয়া শুরু হয় ক্ষমতা ব্যবহার দিয়ে। এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি রাজনৈতিক মোড়ে। এবারের দিক নির্দেশনা ঠিক করবে চাকা ঘুরবে নাকি রাস্তা বদলাবে। এই মুহূর্তে সবচেয়ে সহজ কাজ হলো ভবিষ্যৎবাণী করা, সবচেয়ে কঠিন কাজ হলো অপেক্ষা করা। কারণ সত্যিটা হলো, এই নির্বাচনের আসল ফল আজ নয়, আগামী 1 বছরে দেখা যাবে। প্রথম পরীক্ষা হবে অর্থনীতি। মূল্যস্ফীতি কি কমবে? বাজারে কি আস্থা ফিরবে? ডলারের চাপ কি নিয়ন্ত্রণে আসবে? ব্যবসায়ীরা কি নতুন বিনিয়োগে সাহস পাবে? কারণ অর্থনীতি অনুভূতির ওপর চলে না, এটা চলে বাস্তবতার ওপর। দ্বিতীয় পরীক্ষা হবে প্রশাসনিক আচরণ। বিরোধীরা কি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে? মিডিয়া কি সমালোচনা করতে পারবে? আইন শৃঙ্খলা বাহিনী কি নিরপেক্ষতার ইঙ্গিত দেবে? একটি সরকারের শক্তি তার সমর্থনে নয়, তার সমালোচনা সহ্য করার ক্ষমতায়। তৃতীয় পরীক্ষা হবে আন্তর্জাতিক ভারসাম্য। বাংলাদেশকে এখন একাধিক শক্তির মধ্যে কৌশলগত ভারসাম্য রাখতে হয়। অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি সবই সংবেদনশীল। এই ভারসাম্য ঠিক থাকলে সরকার স্থিতিশীলতা পাবে, ভুল হলে চাপ বাড়বে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা জনতার ধৈর্য। কারণ মানুষ এবার শুধু ভোট দেয়নি, মানুষ প্রত্যাশা দিয়েছে। এই প্রত্যাশা যদি সম্মান পায়, তাহলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসতে পারে। কিন্তু পুরনো আচরণ ফিরে এলে, ক্ষমতা ব্যবহার যদি একই থাকে, তাহলে ইতিহাসের চক্র আবারও ঘুরবে। ক্ষমতায় বিএনপি, এটা কেবল একটি শিরোনাম নয়, এটা একটি সুযোগ। বাংলাদেশ এবার সরকার বদলেছে, এখন দেখার রাজনীতির ধরন বদলায় কিনা। কারণ দিক বদলালে লাভ নেই যদি রাস্তা একই থাকে। আগামী 12 মাসই বলবে এটা সত্যিকারের পরিবর্তন ছিল নাকি আরেকটি রাজনৈতিক পুনরাবৃত্তি। বাংলাদেশে আমরা প্রায়ই সরকার বদলাই, কিন্তু আমরা কি রাজনীতির সংস্কৃতি বদলাই? প্রতিবার ক্ষমতা বদলের পর বলা হয় এবার ভিন্ন হবে। কিন্তু ভিন্ন হওয়া মানে কি? নতুন মুখ, নতুন স্লোগান, নাকি নতুন আচরণ? একটি রাষ্ট্র তখনই বদলায় যখন ক্ষমতা ব্যবহারের পদ্ধতি বদলায়, যখন বিরোধী মানেই শত্রু নয়, যখন সমালোচনা মানেই ষড়যন্ত্র নয়, যখন প্রশাসন মানেই আনুগত্য নয়। এই নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি পরীক্ষা। কারণ সত্যিকারের পরিবর্তন আসে তখনই যখন ক্ষমতায় থাকা দল নিজের সীমা বোঝে আর বিরোধীরা নিজেদের দায়িত্ব বোঝে। ক্ষমতায় বিএনপি, এটা একটি মুহূর্ত, কিন্তু ইতিহাস মনে রাখবে এই মুহূর্তের পর তারা কি করেছিল। পরিবর্তন কি শুরু হয়েছে, নাকি চক্র আবারও ঘুরবে? উত্তরটা আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে।